এবারে দেখো 3 নম্বরটা হচ্ছে নাল সেট বা এমটি সেট। নাল সেট অর এমটি সেট। বাংলায় বলা হয় শূন্য সেট। নাল সেট অর এমটি সেট বাংলায় বলা হয় শূন্য সেট। কাকে নাম শুনে বোঝা যাচ্ছে শূন্য সেট। এ সেট দেখো, এ সেট ডেফিনেশন, এ সেট হুইচ হ্যাজ নো এলিমেন্টস। এ সেট হুইচ হ্যাজ নো এলিমেন্টস, একটা সেট যার কোনো পদ নেই, ঠিক আছে। এ সেট হুইচ হ্যাজ নো এলিমেন্টস কল্ড নাল সেট। নাল সেট or empty set। একটা সেট যার কোনো পদ নেই, এ সেট হুইচ হ্যাজ নো এলিমেন্টস কল নাল সেট অর এমটি সেট। এক্সাম্পল, একটা সেট যার মধ্যে কোনো পদ থাকবে না, হুইচ হ্যাজ নো এলিমেন্টস, যার মধ্যে কোনো পদই থাকবে না, তাকে বলা হয় নাল সেট অর শূন্য সেট। ডিফাইন্ড বাই, ডিনোটেড বাই ফাই, এবং যাকে এরকম ফাই দ্বারা ডিনোট করে নাল সেট, তাকে যে সিম্বলের সাথে প্রকাশ করা হয় এটা ফাই। এটা হচ্ছে PHI, ফাই। ইউ ক্যান রিড অ্যাজ ফাই, এর উচ্চারণ হচ্ছে ফাই, ঠিক আছে। ইউ ক্যান রিড অ্যাজ ফাই। এই নাল সেট সিম্বলটা হচ্ছে ফাই। ফাই মানে তুমি বুঝে নেবে এটা নাল সেট বা এমটি সেট, অর্থাৎ এই সেটের মধ্যে কোনো পদ নেই। বা এরকমও বলতে পারো সেটের সিম্বল রয়েছে কিন্তু সেটের মধ্যে কোনো পদ থাকবে না, ঠিক আছে। এইভাবে ইউ ক্যান ডিনোটেড অ্যাজ দিস। সেটের সিম্বল থাকবে কিন্তু মাঝখানে কোনো পদ থাকবে না, ভ্যাকাম থাকবে, শূন্য থাকবে। তাহলে হয় তোমায় এরকম একটা সিম্বলের সাথে প্রকাশ করতে হবে নাল সেটকে, অথবা সেটের সিম্বল দেওয়া থাকবে, মাঝখানে কোনো পদ থাকবে না, একেবারে পুরো ভ্যাকেন্ট থাকবে, পুরোপুরি খালি থাকবে, শূন্য পুরোপুরি থাকবে, এর মধ্যে শূন্য রয়েছে, কোনো কিচ্ছু নেই। শূন্য মিনস মানে কিচ্ছু নেই, এয়ার ছাড়া, বাতাস ছাড়া কিচ্ছু নেই, এর মধ্যে কোনো পদই নেই। তাহলে এই ধরনের যে সেট, এই সেটগুলোকে বলা হয় নাল সেট। অর্থাৎ যদি কোনো সেটের মধ্যে কোনো পদই না থাকে তাহলে সেই ধরনের সেটকে বলা হয় নাল সেট। সে এক্সাম্পল, ক্যাপিটাল লেটার এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স হলো একটি পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা। এক্স সাজ দ্যাট এক্স হলো একটি পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা, এবং কন্ডিশনটা কি, এবং 5 লেস দ্যান এক্স লেস দ্যান 6, এবং 5 লেস দ্যান এক্স লেস দ্যান 6। এক্স সাজ দ্যাট এক্স হলো একটা পূর্ণ সংখ্যা, 5 লেস দ্যান এক্স লেস দ্যান 6। তাহলে এক্স সেই সমস্ত এক্স যে এক্সগুলো হচ্ছে একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, অখণ্ড সংখ্যা সমূহ। কোন অখণ্ড সংখ্যা সমূহ কন্ডিশন দেওয়া আছে 5 থেকে 6 এর মধ্যে অখণ্ড সংখ্যা। তাহলে 5 থেকে 6 এর মধ্যে কোনো অখণ্ড সংখ্যা নেই, 5 থেকে 6 এর মধ্যে কোনো অখণ্ড সংখ্যা, তাহলে সেটের সিম্বল থাকবে কিন্তু মাঝখানে কোনো পদ আমি লিখতে পারছি না। ভালো করে দেখে না, সেটের চিহ্ন দিলাম, এটা সমান একটা সেটের চিহ্ন দিলাম, কিন্তু 5 থেকে 6 এর মধ্যে কোনো অখণ্ড সংখ্যা খুঁজে পাবো? 5 আর 6 এর মধ্যে, 5 আর 6 এর মধ্যে অসংখ্য রিয়েল নাম্বার আছে, বাস্তব সংখ্যা আছে, কিন্তু পূর্ণ সংখ্যা কে? 5 এর পরের পূর্ণ সংখ্যা তো 6, তাহলে 5 থেকে 6 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা আমি খুঁজে পাবো না। তার মানে এখানে আমি কোনো পদ আমি লিখতে পারবো না, কোনো পদ নেই। দিস সেট হ্যাজ নো এলিমেন্ট। সেই যে এ সেট, সেটের সিম্বল আছে কিন্তু কোনো পদ নেই, সেই জন্য এই ধরনের সেটকে বলা হয় নাল সেট বা ফাই সেট। এটাকে আমি ফাই দ্বারাও লিখতে পারি। অর্থাৎ কোনো একটা সেটের মধ্যে যদি কোনো পদ না থাকে তাহলে সেই ধরনের সেটকে আমি কী বলবো? নাল সেট বা শূন্য সেট বা empty set such as this. Next, 4 নম্বর, এখন যেটা বলবো সেটা সব থেকে ইম্পর্টেন্ট, 4 নম্বরটা, সেটা হচ্ছে সাবসেট কাকে বলে। সাবসেট বাংলায় বলে উপসেট। ভীষণ ইম্পর্টেন্ট, সেট অ্যালজেব্রার মধ্যে সব থেকে ভাইটাল পার্ট হচ্ছে এই সাবসেট বা উপসেট কাকে বলে। এই সাবসেট বা উপসেট জানতে গেলে খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে শুনবে, নাহলে বুঝতে পারবে না। অনেক জায়গায় কনফিউশন হয়তো আসতে পারে, কনফিউশন এলে বারে বারে আমাকে কোয়েশ্চেন করবে, কোনো অসুবিধা নেই। এখন বিষয় হচ্ছে শোনার সময় বারবার শুনবে, ভিডিও যখন থেকে যাচ্ছে বারে বারে ভিডিওটা লক্ষ্য করবে, ঠিক আছে। কোথাও প্রবলেম হলে জিজ্ঞাসা করবে, কিন্তু শোনার সময় একবার নয়, দুবার নয়, 5 বার ভালো করে শুনবে, তারপরে বইটা ভালো করবে, আশা করি ক্লিয়ার হয়ে যায়। তারপরে যদি না হয় তা ঠিক আছে, তো খুব ভালো করে শোনো। সাবসেটের ক্লিয়ার কনসেপশন যদি ক্লিয়ার না হয়, পরবর্তীতে অ্যালজেব্রার বিভিন্ন পার্টের অঙ্ক করতে গিয়ে প্রচুর সমস্যা, হ্যাঁ, সেই জন্য সাবসেট অবশ্যই অবশ্যই তোমাদের দরকার। তো সাবসেট কাকে বলে? মনে করো যে কোনো দুটো সেট এ এবং বি নিলাম, প্রথমে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে, ডেফিনেশন পড়ে আসছে। মনে করো যে কোনো দুটো সেট সাপোজ এ এবং বি নিলাম, একটা সেট এ নিলাম, একটা বি নিলাম।
যে কোনো দুটো সেট। তার আগে একটা জিনিস বলে দিই, এমটি সেট কাকে বললাম বা এমটি সেট বা শূন্য সেট কাকে বললাম, নাল সেট বা এমটি সেট বা শূন্য সেট কাকে বললাম, যদি কোনো একটা সেট তার মধ্যে কোনো পদ না থাকে তাকে নাল সেট বা এমটি সেট বলে। যেমন এরকম প্রকাশ করে অথবা এরকম। এটা মানে কি বললাম, নাল সেট বা এমটি সেট, তাই না? এমটি সেট মানে সেট থাকবে কিন্তু কোনো পদ থাকবে না, এটা একটা সেটের সিম্বল, এটা একটা সেট রয়েছে কিন্তু পদ নেই, দিস ইজ কল্ড এমটি সেট। তাহলে এমটি থেকে আমি আসছি নন এমটি, তাহলে নন এমটিটা কি, নন এমটি এটা মানে হলো অশূন্য সেট। এমটি সেট আলাদা, নন এমটি সেট আলাদা, মানে এমটির অপোজিট হচ্ছে নন এমটি। শূন্য, অশূন্য। শূন্য সেট মানে যার মধ্যে কোনো পদ থাকবে না, পুরোপুরি ভ্যাকেন্ট ফাঁকা থাকবে, দিস ইজ কল্ড এমটি সেট ডিনোটেড বাই দিস সিম্বল। নন এমটি মানে যে সমস্ত সেটের মধ্যে পদ থাকবে, এমটি থাকবে না, নন এমটি মিনস এমটি হবে না, অর্থাৎ পদ সংখ্যা শূন্য হবে না, এই ধরনের যে সেট তাকে হলো অশূন্য সেট। তাহলে অশূন্য সেট সমস্ত ধরনের সেটকে বলছে, ফাইনাইট এবং ইনফাইনাইট, ইনক্লুডিং ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট, ফাইনাইট এবং ইনফাইনাইট সম্মিলিত সমস্ত সেট সম্মিলিত হচ্ছে আমার অশূন্য সেট। অশূন্য সেট ইট মে বি ফাইনাইট অর ইট মে বি ইনফাইনাইট, এটা ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট সেট হতে পারে, অর্থাৎ শূন্য ব্যতীত বাকি যত সেট রয়েছে তারা সবাই আমার অশূন্য সেট। ঠিক আছে, এই জায়গাটা বলে দিলাম কারণ এইখানে বলতে গিয়ে কাজে লাগছে। ধরলাম এ এবং বি যে কোনো দুটো অশূন্য সেট, নন এমটি সেট। মনে করো এ এবং বি যে কোনো দুটো অশূন্য সেট, ঠিক আছে, নন এমটি সেট নিলাম। ধরো এ সেটটা মনে করো এরকম দেখতে, 1 2 3 4, এ সেটটা মনে করো এরকম দেখতে। আবার একটা সেট বি নিলাম যাকে দেখতে মনে করো এরকম 2 3, আর কিছু নেই। এ একটা সেট, নন এমটি সেট, যাকে দেখতে 1 2 3 4 এরকম, অর্থাৎ 4টি পদ রয়েছে 1 2 3 4। বি একটা সেট যার পদগুলো 2 এবং 3, দুটো পদ রয়েছে 2 এবং 3। এক্সাম্পল দিয়ে সাবসেটটা বোঝাতে চাইছি, তারপর আরও বিস্তারিত আলোচনা করবো। এখন দেখো, যদি বি সেটের সমস্ত পদগুলো, বি সেটের কী কী পদ আছে 2 এবং 3, সবগুলো পদই যদি এ সেটের মধ্যে পুরোপুরি ঢুকে থাকে, যদি লিখে দিচ্ছি, যদি বি সেটের সমস্ত পদগুলি এ সেটের মধ্যে সম্পূর্ণরূপে ঢুকে থাকে, যদি বি সেটের মধ্যে, যদি বি সেটের সমস্ত পদগুলো, বি সেটের সমস্ত পদগুলো সম্পূর্ণরূপে, বি সেটের সমস্ত পদগুলো এ সেটের মধ্যে সম্পূর্ণরূপে ঢুকে থাকে, তবে বি সেটকে এ সেটের উপসেট বলবো। তাহলে কি বললাম, যদি বি সেটের সমস্ত পদগুলো এ সেটের মধ্যে সম্পূর্ণরূপে ঢুকে থাকে তবে বি সেটকে এ সেটের উপসেট আমরা বলবো। তাহলে এখানে বি সেটের পদ কে কে রয়েছে 2 এবং 3, বি সেটের পদ কে রয়েছে 2 এবং 3, দুটো পদ রয়েছে, একটা 2 একটা 3। এই 2 3 এই দুটো পদই আমার এ সেটের মধ্যে ঢুকে রয়েছে, দেখো 2 3 দুটো পদই আমার এ সেটের মধ্যে রয়েছে। সেটাই বলছি, যদি বি সেটের সমস্ত পদগুলো, যতগুলো পদ থাকে সবাই কিন্তু কোনো একটা বাদ দিলাম না, যদি বি সেটের সমস্ত পদগুলো এ সেটের মধ্যে সম্পূর্ণরূপে ঢুকে থাকে, যদি সম্পূর্ণরূপে ঢুকে থাকে, অলরেডি ঢুকে রয়েছে, তবে বি সেটকে, তাহলে এই যে বি সেট, এই বি সেটকে বলবো এ সেটের একটা উপসেট। আরো ক্লিয়ার বলছি, তখন এটাকে হলো উপসেট এবং সেটাকে প্রকাশ করা হবে, এবং প্রকাশ করব যে সিম্বলের সাহায্যে, সেটা হচ্ছে এরকম একটা সিম্বলের সাহায্যে, এই চিহ্নটা বলে সাবসেট। তাহলে এখানে কি, এখানে এই এ আর বিকে কীভাবে লিখবো, কোন দিক লিখবো, যেহেতু আমার বি সাবসেট সেই জন্য বি প্রথমে লিখবো সাবসেট অফ এ, মানে যেদিকের মুখটা বড় সেদিকটা বড় সেট, মানে এ সেটটা বড়, এই জন্য এ সেটটা অবশ্যই বি এর থেকে বড়। বি সেটটা যদি পুরোপুরি এর মধ্যে ঢুকে যায়, ইউ ক্যান রিড অ্যাজ B is a subset of A. You read as, তুমি পড়বে এটাকে, এই সিম্বলটা কিভাবে পড়বে, ইউ রিড as B is a subset of A, অর্থাৎ B সেটটা হলো A সেটের সাবসেট। তাহলে এখানে A এবং B সাবসেট মানে কোনো একটা সেটকে ছোট বা কোনো একটা সেটকে বড় বা সমানও হতে পারে, সেই জন্য ইকুয়াল চিহ্নটা দেওয়া আছে, সমান হতে পারে। তো
তো যে দিকটা বড়, মুখটা বড়, এদিকে হাঁটা বড়, মনে রাখবে এদিকে হাঁটা বড়, সেই জন্য এটা বড় সেট, এটা ছোট সেট, মানে এইদিকে সেটটা পুরোপুরি এর মধ্যে ঢুকে রয়েছে। এটা সাবসেট মানে এইদিকে সেটটা পুরোপুরি এর মধ্যে ঢুকে রয়েছে, যেটা প্রথমে থাকবে সেই সেটটা ছোট এবং সেই সেটটা পুরোপুরি ওর মধ্যে ঢুকে রয়েছে, এটাকে সাবসেট। এই চিহ্নটাকে বলা হয় সাবসেটের চিহ্ন, এটা হচ্ছে সাবসেটের চিহ্ন, সাবসেট। ঠিক আছে, এই চিহ্নটাকে বলে সাবসেট। আরও সাবসেটের এক্সাম্পল দিচ্ছি, ধরো P 1 2 5 9 0, Q 2 4 0। ভালো করে যোগ করো। এখানে দেখো কিউ সেটের পদ, পি সেটের পদ হচ্ছে 1 2 5 9 0, যেটাই থাকে এন অফ পি, 5টা পদ রয়েছে, এখানে 5টা, এখানে রয়েছে 3টে। কিউ সেটের পদ হচ্ছে 2 2, এখানেও আছে, মিলে দিলাম, 2 2 মিলে গেল, আছে। কিউ 4 4, এখানে কোথায় নেই, নেই। কিউ আর একটা পদ হচ্ছে 0, এখানেও আছে, এখানেও আছে 0, তাহলে দুটো পদ কমন পেলাম, এই পদটা এই পদটা কমন পেলাম, তাহলে এই 4 পদটা আমার এর মধ্যে কোথাও নেই। তাহলে তাহলে কিউ সেটের সমস্ত পদগুলো আমার এর মধ্যে নেই। কিউ সেটের যতগুলো পদ আছে তারা সবাই কিন্তু পৃথক পৃথকভাবে এ সেট, পি সেটের মধ্যে নেই, সেই জন্য এখানে কিউ নট সাবসেট অফ পি, সেই জন্য কিউটা কখনোই আমার পি এর সাবসেট হবে না। অর্থাৎ যদি কিউ সেটের সমস্ত পদগুলো পি এর মধ্যে ঢুকে থাকতো তাহলে তাকে আমি সাবসেট বলতাম। যদি না থাকে, যেহেতু এই 4 এই পদটা এখানে আমার কোথাও না, পি এর মধ্যে নেই, 4 পদটা কিউ সেটের মধ্যে 4 রয়েছে কিন্তু পি এর মধ্যে নেই, তাহলে যেহেতু 4 পদটা আমার ওর মধ্যে নেই সেই জন্য এটাকে আমি সাবসেট বলতে পারবো না। কিন্তু যদি এরকম হতো, দেখতে ধরো পি সেটটা এরকম এবং কিউ সেটটা মনে করো সাপোজ এরকম 1 0, আর কিছু নেই, মনে করো দুটি পদ রয়েছে 1 আর 0, তাহলে এখানে 1 এখানেও আছে, এখানেও আছে, 0 এখানেও আছে, এখানেও আছে, তাহলে এর সমস্ত পদগুলো এর মধ্যে বিলংস করে যাচ্ছে পি এর মধ্যে, তাহলে এখানে কিউ ইজ এ সাবসেট অফ পি। এখানে আমি বলতে পারবো কিউ ইজ এ সাবসেট অফ পি, অর্থাৎ কিউ সেটটা পি এর মধ্যে আবার সাবসেট। তাহলে এই যে চিহ্নটা, এই চিহ্নটা সাবসেট, এটা মানে এটা, এই যে সাবসেটের এই যে চিহ্ন, এখানে ইকুয়াল টু চিহ্ন দেওয়া আছে, কোথাও কোথাও দেখবে শুধুমাত্র এরকম চিহ্ন আছে, এটা কিন্তু প্রপার সাবসেট। এই চিহ্নটা বলে প্রপার সাবসেট, এই চিহ্নটা বলে সাবসেট। এখন এই সাবসেট আর এই প্রপার সাবসেট দুটো কিন্তু আলাদা, দুটো সিম্বল দেখ না, আমি বললাম এটা হচ্ছে প্রপার সাবসেট, এটা বলে প্রপার সাবসেট, আর এটা বলে শুধুমাত্র সাবসেট, দুটো চিহ্ন একই রকম না, এটাকে বলে সাবসেট, এটাকে প্রপার সাবসেট। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস অ্যান্ড দিস? সাবসেট এবং প্রপার সাবসেটের বিষয়টা কি, পার্থক্যটা কোন জায়গায়, সেটা আমরা পরের ক্লাসে আবার বিস্তারিত আলোচনা করবো। তাহলে এখন আপাতত সাবসেট কাকে বলে সে পর্যন্ত হলো, পরবর্তীতে আসছি প্রপার সাবসেট কাকে বলে এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাবসেট অ্যান্ড প্রপার সাবসেট, যেটা নিশ্চয়ই অবশ্যই পরের ক্লাসে আলোচনা হবে। অযথা তাড়াহুড়ো করার দরকার নেই, অনেক সময় আছে, উল্টোপাল্টা কোনো রকম কমেন্টস করার কোনো প্রয়োজন নেই, কোনো জায়গায় বুঝতে না পারলে অবশ্যই বলবে। অ্যাডভান্স এগিয়ে যাওয়ার কোনোভাবে প্রয়োজন নেই, যতটুকু পড়াবো তার মধ্যে থেকে কোশ্চেন করবে, তাহলে ভালো বুঝতে পারবে। অ্যাডভান্স এগিয়ে গিয়ে যেগুলো আমি পড়াইনি সেখান থেকে অবাঞ্ছিত কোনো প্রশ্ন না করাই উত্তম, ঠিক আছে।